প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা লেকচার 9 এর ইউনিট 1 এ উৎপাদন ব্যয় হিসাবের আমরা যে সকল থিওরিটিক্যাল প্রশ্ন এবং গাণিতিক যে সকল সমস্যাগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা ইউনিট 1 এ শুরুতেই এই অধ্যায়ের যে সকল থিওরিটিক্যাল প্রশ্নগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। চলো লেকচারটি শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব উৎপাদন ব্যয় হিসাব জিনিসটা কি। উৎপাদন ব্যয় হিসাবটি হিসাব বিজ্ঞানের একটি মূলত অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের অংশ। অর্থাৎ হিসাব বিজ্ঞানের দুটো অংশ যদি আমরা বলি, একটি হচ্ছে বাহ্যিক হিসাব বিজ্ঞানের অংশ, একটি অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের অংশ। অর্থাৎ হিসাব বিজ্ঞানকে যদি দুটি শাখায় বিভক্ত করি, একটি আর্থিক হিসাব বিজ্ঞান আর একটি ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান। অর্থাৎ কিছু হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে বাহ্যিক বা বাহিরের পক্ষকে সার্ভ করা, আর কিছু হিসাব বিজ্ঞানের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যে সকল ম্যানেজার রয়েছে, সুপারভাইজার রয়েছে, ডিরেক্টর রয়েছে, তাদেরকে তথ্য উপস্থাপন করা। তো প্রতিষ্ঠানের এই অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের একটা অংশ হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব, বা যার অংশ হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী আমরা করে থাকি। তো উৎপাদন ব্যয় হিসাবটা মূলত একটি প্রতিষ্ঠানে একটা পণ্য তৈরি করতে, পণ্য উৎপাদন করতে যত ধরনের ব্যয় হয়ে থাকে, কাঁচামাল কেনা থেকে শুরু করে পণ্যটি বিক্রি করা পর্যন্ত যত ধরনের ব্যয় হয়ে থাকে, সকল ধরনের ব্যয়গুলো আমরা যেই বিবরণীতে লিখে রাখবো সেই বিবরণীটা হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, বা সেই হিসাবটি হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব। অর্থাৎ আমরা সংজ্ঞাটি এখান থেকেও পড়ে নিতে পারি যে হিসাব পদ্ধতিতে উৎপাদিত দ্রব্যের অথবা কোনো সেবার ব্যয় নির্ধারণের লক্ষ্যে ব্যয়সমূহের সঠিক লিপিবদ্ধকরণ, বিশ্লেষণ এবং ব্যয় বন্টন সহ তথ্য সরবরাহ করা হয়, তাকে উৎপাদন ব্যয় হিসাব বলা হয়। উৎপাদন ব্যয় হিসাব হচ্ছে হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ হিসাব বিজ্ঞানের একটি অংশ, মনে রাখতে হবে এটি। এবং আমরা উৎপাদন ব্যয় হিসাবের উৎপাদন ব্যয় বিবরণী কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী আমরা জেনে আসি। উৎপাদন ব্যয় হিসাবের মূলত উদ্দেশ্যটা কি? মূলত আমরা প্রথমেই যখন খেয়াল করব উদ্দেশ্য নিয়ে কথা বলতে গেলে এখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছিল। তো উদ্দেশ্য যখন আমরা আলোচনা করব, এখানে খেয়াল রাখবো আমরা যে মূলত এই উৎপাদন ব্যয় হিসাবের উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপনা বা অভ্যন্তরীণ ব্যবহারকারীদেরকে ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ব্যয় সংক্রান্ত তথ্য সরবরাহ করা। খেয়াল রাখতে হবে এই পয়েন্টটা, যে যেই জায়গাটা থেকে এমসিকিউ গুলো এসেছে আমি সেই অংশগুলো তোমাদেরকে ভাগ করে দেখাই দিচ্ছি। যে উৎপাদন ব্যয় হিসাবটি কেন তৈরি করতে হয়? মূলত এর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণের জন্য। ব্যয় নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে মূলত আমরা উৎপাদন ব্যয় হিসাবটি তৈরি করি। এবং কাদের জন্য তৈরি করা হয়? হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারীর মধ্যে অভ্যন্তরীণ ব্যবহারকারীদের জন্য তৈরি করতে হয়। হিসাব তথ্যের ব্যবহারকারী দুটি, একটি হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটি হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ ব্যবহারকারীর জন্য উৎপাদন ব্যয় হিসাবটি তৈরি করতে হয়। এবং উৎপাদন ব্যয় হিসাবটি যেহেতু অভ্যন্তরীণ মানুষদের জন্য তৈরি করতেছি আমরা, খেয়াল রাখতে হবে এর জন্য কোনো আইনের বাধ্যবাধকতা নেই। ঠিক যেমনটা আর্থিক হিসাব বিজ্ঞান যেটি বাহ্যিক পক্ষের জন্য তৈরি করতে হয়, সেটার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, আইএএস, আইএফআরএস, এগুলো আমরা ফলো করে তারপর তৈরি করতে হয়। কিন্তু আমাদের উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে এগুলো কোনো প্রযোজ্য নয়, অর্থাৎ আইনের কোনো বাধ্যবাধকতা নেই। এবং আমরা যখন আর্থিক হিসাব বিজ্ঞানের বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এগুলো তৈরি করে থাকি, আর্থিক বিবরণী অংশগুলো, সেগুলো মূলত একটি নির্দিষ্ট হিসাবকালের তথ্য এবং সেই তথ্যগুলোই ব্যবহার করা হয়। কিন্তু যখন আমরা মূলত উৎপাদন ব্যয় হিসাবটি চিন্তা করতেছি, সেটা মূলত আমাদের অতীতের কোনো তথ্য হতে পারে, ভবিষ্যতের কোনো তথ্য হতে পারে, বা বর্তমানের কোনো তথ্য হতে পারে। অর্থাৎ আমাদের প্রয়োজনীয় যে সকল তথ্য দিয়ে আমরা ব্যবস্থাপনাকে আমরা এই তথ্য সরবরাহ করতে পারি, সেরকম তথ্য হলেই আমরা মূলত সেই সম্পর্কিত তথ্য হলেই আমরা এই তথ্যগুলো উপস্থাপন করব। এরপরে রয়েছে উৎপাদন ব্যয় সংক্রান্ত লেনদেন, এখানে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ শুধুমাত্র পণ্য উৎপাদনের ক্ষেত্রে যে লেনদেনগুলো হয়ে থাকে সেই লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ হবে। এবং এটি দেখা যায় শুধুমাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। খেয়াল রাখতে হবে উৎপাদন ব্যয় হিসাব কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখা যায়, সেটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তার মানে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু উৎপাদন ব্যয় হিসাবটি দেখা যাবে না। আমাদের মনে রাখতে হবে এই পয়েন্টগুলো, যে পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ে অতীতে প্রশ্ন এসেছে। আমরা উৎপাদন ব্যয় হিসাবের মৌলিক কিছু উপাদানগুলো নিয়ে আলোচনা করব এখন। উৎপাদন ব্যয়ের মৌলিক উপাদান হচ্ছে তিনটি।
একটি প্রতিষ্ঠানে দেখো খেয়াল করে, উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা পণ্য উৎপাদন করতে গেলে কোন 3 ধরনের ব্যয় হবেই খেয়াল রাখো। প্রথমেই একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি পণ্য উৎপাদন করতে যায় তাদের প্রথমেই প্রয়োজন হচ্ছে কাঁচামাল। সো কাঁচামালকেও আবার আমরা 2 ভাগে বিভক্ত করে দেখাচ্ছি। একটি হচ্ছে বলা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আরেকটি হচ্ছে পরোক্ষ কাঁচামাল। খেয়াল করে দেখো, আমরা প্রত্যক্ষ পরোক্ষ কাঁচামাল কিভাবে মনে রাখবো, সহজেই একটা এক্সাম্পল দিই। প্রত্যক্ষ কাঁচামাল, যদি আমরা একটা চেয়ার বানাতে চাই, তো চেয়ার বানাতে গেলে আমাদের কাঠ যে লাগবে, এই কাঠ হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল। এবং এর সাথে খেয়াল করব, আমরা কাঠ দিয়ে যখন আমরা চেয়ার বানাতে যাই, আমরা এখানে বার্নিশ ইউজ করি, কিছুটা রং ইউজ করি, পেরেক ইউজ করি, এই সকল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে এর পরোক্ষ কাঁচামাল। এবং এর সাথে জড়িত রয়েছে কিছু শ্রমিকের কাজ, শ্রমিকের মজুরি প্রদান করতে হয় আমাদের, এই সকল ব্যয় রয়েছে। শ্রমিকের মজুরিকেও আমরা মূলত 2 ভাগে ভাগ করেছি, অর্থাৎ প্রত্যক্ষ শ্রম এবং পরোক্ষ শ্রম। খেয়াল রাখতে হবে যে প্রত্যক্ষ শ্রম কোনগুলো। খেয়াল করি, প্রত্যক্ষ শ্রম হচ্ছে আমরা যখন এই কাঠগুলো কিনে নিয়ে আসতেছি চেয়ার বানানোর জন্য, এই কাঠের যে দাম এবং কাঠ কিনে নিয়ে আসার যে খরচ, সেগুলো হচ্ছে আমাদের প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রমিকের খরচ। এবং এই কাঠগুলো যখন প্রতিষ্ঠানে নিয়ে আসলাম, কারখানায় নিয়ে আসলাম, কারখানায় আমরা কি করতেছি, কারখানায় বিভিন্ন ধরনের ব্যয় আছে যেগুলো কারখানায় ঘটতেছে, সেগুলো মূলত হচ্ছে ওই চেয়ার বানানোর পরোক্ষ খরচ। এছাড়াও রয়েছে মূলত কিছু উপরিব্যয়। উপরিব্যয়গুলো কিভাবে হয়, একটা পণ্য উৎপাদন করা শুরু করে এটি বিক্রি করা পর্যন্ত যে সকল ব্যয় হয় সেগুলোই তো উৎপাদন ব্যয় বিবরণীতে আমরা নিয়ে আসতেছি। তো উপরিব্যয়গুলোকে মূলত আমরা 3 ভাগে দেখাই। প্রথমে যে উপরিব্যয়টা হচ্ছে সেটাকে আমরা বলি কারখানা উপরিব্যয়, কারখানা উপরিব্যয়। দ্বিতীয়ত আমরা যে উপরিব্যয়টা নিচ্ছি সেটাকে বলা হয় অফিস ও প্রশাসনিক উপরিব্যয়, অফিস ও প্রশাসনিক। তৃতীয় যে উপরিব্যয়টা রয়েছে সেটাকে বলা হয় বিক্রয় ও বন্টন উপরিব্যয়, অর্থাৎ এই পণ্য উৎপাদন করতে গিয়ে কারখানার ভিতরে যত ধরনের খরচ হয়ে গেছে, কারখানার ব্যবস্থাপকের বেতন, কারখানা তত্ত্বাবধায়কের বেতন, কারখানার ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, সকল খরচ। অফিস, আমাদের একটি অফিস রয়েছে আমাদের প্রতিষ্ঠানে, সেই অফিসের যে খরচগুলো রয়েছে সেটি কিন্তু আমাদের সেই পণ্যের ক্ষেত্রে উৎপাদনের জন্যই কিন্তু মূলত অফিসটি রাখা হয়েছে, সেজন্য এই ব্যয়টিও আসবে। এবং পণ্যটি বিক্রয় করতে গিয়ে আমাদের যে বন্টন ব্যয় রয়েছে সেগুলো কিন্তু আমাদের এখানে চলে আসতেছে, বিক্রয় ও বন্টন উপরিব্যয়। এই 3টে উপাদানের নিয়ে মূলত আমাদের উৎপাদন ব্যয়ের বিবরণীগুলো আমরা বানিয়ে থাকি। আমরা উৎপাদন ব্যয় বিবরণীর ছকটুকু আমরা দেখব, যাতে পরবর্তীতে আমরা ম্যাথ করতে পারি খুব সহজে। এখন আমরা উৎপাদন ব্যয় বিবরণী ছকটি দেখব। উৎপাদন ব্যয় বিবরণী ছকটি আমাদের লেকচার শিটে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই লেকচার শিট থেকে অবশ্যই ছকটি দেখে সুন্দর করে নিজের মতো করে আয়ত্ত করবে। এবং উৎপাদন ব্যয় বিবরণী ছক থেকে কিভাবে প্রশ্ন আসে এখানে আমরা থিওরিটিক্যালি আলোচনা করব, পরবর্তী ইউনিটে আমরা এর ম্যাথমেটিক্যাল বিষয়গুলো দেখব। তো প্রথমেই আমরা যখন উৎপাদন ব্যয় বিবরণী করি একটি পণ্যের, তখন এই পণ্যটির কাঁচামাল দিয়ে শুরু করতে হয় আমাদের উৎপাদন ব্যয়টা। কাঁচামাল নিয়ে যখন আলোচনা করব, প্রথমেই হবে যে আমরা ব্যবহার করেছি কতটুকু কাঁচামাল, সেই অংশটা খেয়াল করব। আমরা কতটুকু অংশ কাঁচামাল ব্যবহার করেছি, অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল কিভাবে নির্ণয় করা হয়, ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করা হয় প্রারম্ভিক কাঁচামাল, প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করতে হয়। কাঁচামাল ক্রয় যোগ করে মাইনাস করতে হয় সমাপনী কাঁচামাল। মনে রাখতে হবে, প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যোগ করে সমাপনী কাঁচামাল যদি বাদ দিই তাহলে আমরা পেয়ে যাই ব্যবহৃত কাঁচামাল। এই কাঁচামালের সাথে যদি আমরা প্রত্যক্ষ খরচগুলো প্রতিষ্ঠানের যোগ করে দিই তাহলে পাওয়া যায় মুখ্য ব্যয়। আমাদের সিকোয়েন্সগুলো অনেকটা আয়ত্ত করে রাখতে হবে। তো মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করতে হয়। কারখানা উপরিব্যয়ের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে এখানে, যে কারখানা উপরিব্যয়গুলো হচ্ছে কারখানার ভিতরের যে ব্যয়গুলো হয়ে থাকে সেগুলো, কারখানা ভাড়া, কারখানার বিদ্যুৎ বিল, কারখানার মেশিনের অবচয়, সুপারভাইজারের বেতন বা তত্ত্বাবধায়কের বেতন। এছাড়াও একটা পয়েন্ট আমরা মনে রাখতে পারি, সেটি হচ্ছে যে কোনো পরোক্ষ খরচ, যে কোনো পরোক্ষ খরচ, অর্থাৎ কারখানা উপরিব্যয়ের মধ্যে
যে কোনো পরোক্ষ খরচ আসবে, যেমন পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি, যে কোনো পরোক্ষ খরচগুলো মূলত আমাদের এখানে কারখানা উপরিব্যয়ের অংশ। এবং মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয়টা যোগ করলে আমরা যা পাই তার নাম হচ্ছে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়ের সাথে যোগ করে দিতে হয় প্রারম্ভিক চলতি কার্যের ব্যয়, প্রারম্ভিক চলতি কার্যের মজুদের যে ব্যয়টা রয়েছে এখান থেকে মাইনাস করে দিতে হয় সমাপনী চলতি কার্যের মজুদ। তাহলে মূলত প্রতিষ্ঠানে যতটুকু পণ্য উৎপাদিত হয়েছে সেই উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়টা বের হয়ে আসবে। এবং উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে আমাদের প্রতিষ্ঠানে কিছু পণ্য সম্পূর্ণ তৈরি করে রাখা আছে, সেই পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এবং এখান থেকে যদি আমরা সরাসরি আমাদের যতটুকু পণ্য সমাপনী মজুদ আছে, প্রস্তুত পণ্য বা সম্পূর্ণ পণ্য, সেটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব বিক্রিত পণ্যের ব্যয়। আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই সিকোয়েন্স থেকে খেয়াল রাখতে হবে। পরবর্তী ইউনিটে আমরা গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব। এখানে প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের তথ্য দেওয়া থাকবে, প্রশ্নে বলা থাকবে মুখ্য ব্যয় নির্ণয় করো। তো মুখ্য ব্যয় নির্ণয় করতে গেলে মনে রাখতে হবে মুখ্য ব্যয়ের কতটুকু অংশ, মুখ্য ব্যয়ের কোন অংশটুকু কাজ করবে। মুখ্য ব্যয়ের মধ্যে আমরা শুধু এতটুকু অংশ কাজ করব যে আমরা ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, যেগুলো প্রশ্নে থাকবে। তো তাহলে আমরা পেয়ে যাবো মুখ্য ব্যয়। যদি প্রশ্নে বলা থাকে কারখানা উপরিব্যয় কত, তাহলে খেয়াল রাখতে হবে কারখানা উপরিব্যয় শুধু এই অংশটুকু। যদি বলা থাকে কারখানা উপরিব্যয় কত, তাহলে এই অংশটুকু হচ্ছে কারখানা উপরিব্যয়। কিন্তু যদি বলে কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় কত, কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয় কত, তখন মনে রাখতে হবে তখন সম্পূর্ণটাই নিতে হবে। সম্পূর্ণটা নিলে তাহলে কিন্তু আমরা মূলত মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে পাবো কারখানা ব্যয় বা উৎপাদন ব্যয়। এই অংশটুকু তো কেয়ারফুল থাকলে আমরা গাণিতিক সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারবো। আমাদের আমেরিকান অ্যাকাউন্টিংয়ে মূলত বিক্রিত পণ্যের ব্যয় পর্যন্তই হিসাব বিজ্ঞানের আমরা এখানে উৎপাদন ব্যয় হিসাব বিবরণীটা দেখায় থাকি। কিন্তু উৎপাদন ব্যয় বিবরণীর ব্রিটিশ ছক অনুযায়ী বলা যায় যে মূলত যে পুরো ছকটা যদি আমরা কথা বলি, তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা বাণিজ্যিক কিছু খরচ বা পরিচালন করে কিছু ব্যয় যেগুলো রয়েছে, অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় সংক্রান্ত খরচ যেটা আমরা উপরিব্যয়ের মধ্যে দেখিয়েছি, সেই দুটো ব্যয় যদি যোগ করা হয় তাহলে প্রতিষ্ঠানের সকল ওই পণ্য উৎপাদনের সকল ব্যয়গুলো বের হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি মোট ব্যয়। মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করা হলেই চলে আসবে বিক্রয় মূল্য। এই ছকটা তোমরা অবশ্যই লেকচার শিট থেকে দেখে ওখান থেকে আয়ত্ত করে নিবে এবং মনে রাখবে এই কথাগুলো ম্যাথমেটিক্যাল সলভের জন্য, যে প্রশ্নে যতটুকু পর্যন্ত আমাদের চেয়েছে সেই অংশ পর্যন্ত আমাদের যোগ বিয়োগ করতে পারলে মূলত আমাদের অ্যান্সারটা চলে আসবে। যদি প্রশ্নে বলে উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয় নির্ণয় করো, তাহলে আমাদের কাজ কি হবে? তাহলে আমাদের কাজ হবে সম্পূর্ণটুকু কাজ করা, অর্থাৎ মুখ্য ব্যয় বের করা, মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরিব্যয় যোগ করে কারখানা ব্যয় বের করা, তার সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ করে সমাপনী চলতি কার্য বাদ দিলেই মূলত পেয়ে যাব আমরা উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়। এছাড়াও এখানে মূলত তোমরা সমাপনী মজুদ ও প্রারম্ভিক মজুদ সংক্রান্ত কিছু প্রবলেম ফেস করো, সেই সংক্রান্ত বিষয়টা নিয়ে এখন আলোচনা করব। খেয়াল করো এই জায়গাটাতে মূলত এই অংশটাতে আমরা আলোচনা করতেছি যে প্রতিষ্ঠানের সমাপনী মজুদ এবং প্রারম্ভিক মজুদ নিয়ে কিছু সমস্যা হয় এবং সেই সমস্যাগুলো হয় বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে। তো খেয়াল করতে হবে, আমি একটা এক্সাম্পল দিয়েছি, যে এক্সাম্পলটা যদি আমরা বুঝতে পারি, এই এক্সাম্পল মনে রাখতে পারলে আমাদের খুব সহজে আমরা এটি মনে রাখতে পারবো। অর্থাৎ সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের কি সম্পর্ক, প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের কি সম্পর্ক। সো এই এক্সাম্পলটা আমরা আগের লেকচারেও দিয়ে শিখে এসেছি। খেয়াল রাখতে হবে যে প্রারম্ভিক মজুদ পণ্য এবং কৃত পণ্যের ব্যয় এই দুটো যোগ করলে যেটা আমরা পাই সেটি হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এই ম্যাথটা খেয়াল করে দেখো যে আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য যদি 1000 টাকার থাকে এবং আমরা এখন 5000 টাকার পণ্য কিনে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে টোটাল আছে 6000 টাকার পণ্য। এবং এটা যদি আমরা একটু উল্টা দিক থেকে চিন্তা করি, আমরা পণ্য বিক্রি করেছি 5500 টাকার এবং আমাদের হাতে আছে আর মাত্র 500 টাকার পণ্য, তাহলে সেই দুটোও যদি আমরা যোগ করে দিই তাহলেও কিন্তু আলটিমেটলি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। এমসিকিউতে আসে মাঝে মাঝে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করতে হয়। মনে রাখবে প্রারম্ভিকের সাথে কৃত, সমাপনীর সাথে বিক্রিত, এই দুটা কাজ করলে আমাদের এখনো পর্যন্ত যতগুলো কোশ্চেন এসেছে বিশ্ববিদ্যালয়ের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করে দেখি, যদি আমরা চাই যে এখানে খেয়াল করব, যদি কেউ ভুল করে আমরা এখানে সমাপনী মজুদ 500 টাকার জায়গায় 600 টাকা লিখে ফেলি, তার মানে কি এটাও দাঁড়াচ্ছে না যে সে বিক্রিত পণ্যের ব্যয় 5400 লিখছে? কারণ সে টোটাল কিন্তু আলটিমেটলি
6000ই লিখেছে। আমি জাস্ট ম্যাথমেটিক্যালি বোঝানোর জন্য বলতেছি এটা। যদি কেউ সমাপনী মজুদ ভুল করে একটু বেশি লিখে ফেলে, তার মানে সে কি করেছে, সে বিক্রিত পণ্যের ব্যয় কম দেখিয়ে ফেলেছে। এটা খেয়াল রাখতে হবে। তার মানে সমাপনী মজুদ যদি কেউ কম দেখায়, তার মানে সে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখায়। কিন্তু সমাপনী মজুদ যদি কেউ বেশি দেখায়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় অবশ্যই কি হবে, কম দেখাবে। এখানে খেয়াল করে দেখো এই অংশটুকুতে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে কি হয়। কেউ যদি এখানে 6000 টাকার জায়গায়, এখানে 6000 টাকা আমরা জানি এখানে যোগ করলে 6000 হবে। সমাপনী মজুদ পণ্য যদি 500 টাকার জায়গায় যদি এখানে কেউ 400 লিখে ফেলে, তার মানে কি এটা দাঁড়াচ্ছে না যে বিক্রিত পণ্যের ব্যয় সে 5600 লিখে ফেলছে? আলটিমেটলি যেহেতু যোগ করলে 6000 টাকাই হবে এখানে। সো সেক্ষেত্রে বলা যায় সমাপনী মজুদ যদি কম লেখা হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হয়। এটা ম্যাথমেটিক্যালিও তোমাদেরকে প্রুফ করে দেখাই দিলাম, কিন্তু তোমরা মনে রাখার চেষ্টা করবে সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের নেগেটিভ সম্পর্ক। সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের একটা নেগেটিভ সম্পর্ক, অর্থাৎ সমাপনী মজুদ কম হলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে, সমাপনী মজুদ বেশি হলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হবে। খেয়াল করে দেখি, যদি সমাপনী মজুদ কম হয়, বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়, ব্যয়টা যদি বুঝতে পারো তাহলে লাভ এবং ট্যাক্স নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আমরা ব্যয় যদি বেশি হয়, একটা কোম্পানি যদি ব্যয় বেশি হয়, তার মানে নিশ্চয়ই ওই কোম্পানির ওই বছরে আয়টা কম হয়েছে, কারণ ব্যয় বেশি হলে তো আয় কম দেখাবে। আয় যদি কম হয়, তাহলে সরকারকে ট্যাক্সও কম দিব আমরা, স্বাভাবিক। সো এই অংশটুকু নিয়ে আমাদের বেশি টেনশনের কিছু নেই। আমাদের কাজ হচ্ছে সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক দেখানো এবং প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্ক দেখানো। সহজেই শর্টকাটে মনে রাখবে, প্রারম্ভিক মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয়ের পজিটিভ সম্পর্ক, অর্থাৎ প্রারম্ভিক মজুদ পণ্য যদি আমরা বেশি দেখাই, তাহলে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয়ও বেশি দেখাবো। প্রারম্ভিক মজুদ যদি আমরা কম দেখাই, তাহলে অবশ্যই বিক্রিত পণ্যের ব্যয়ও কম দেখাবো। তাহলে ব্যয় যদি আমরা বেশি দেখাই, তাহলে আয় অবশ্যই কম দেখাবো। আয় কম দেখানো মানে ট্যাক্সও কম দেখানো। এখান থেকে কিছু এমসিকিউ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। সো এই অংশটুকুকে তোমরা এই জায়গাটা থেকে মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদের কাছে আয়ত্ত করে লেকচার শিট থেকে ম্যাথ প্র্যাকটিস করে নিবে। এখন আমরা ইউনিট 2-তে গিয়ে মূলত এই উৎপাদন ব্যয় বিবরণী সংক্রান্ত যে সকল ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, সেই সবগুলো আমরা সলভ করার চেষ্টা করব।